প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে পরমাণুর মূল কণিকাসমূহ নিয়ে। সো আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা প্রথমেই শুরু করব হচ্ছে পরমাণুর যে মূল কণিকাসমূহ আছে সেগুলো নিয়ে। তারপর আমরা পর্যায়ক্রমে যেটি পড়ব সেটি হচ্ছে আইসোবার, আইসোটোপ এবং আইসোটোন নিয়ে। সো চলো ক্লাস লেকচারটি পরমাণুর যে মূল কণিকাসমূহ রয়েছে সেগুলো দিয়ে শুরু করা যাক। নবম দশম শ্রেণীতে আমরা সবাই তো দেখেছি যে একটা পরমাণু যেটি থাকে সেই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, রাইট? এই যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। অন্যদিকে নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে কক্ষপথ জুড়ে ইলেকট্রন ঘুরতে থাকে। অর্থাৎ পরমাণুতে আমরা এখন পর্যন্ত যেটি জানি সেটি হচ্ছে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন থাকে, রাইট? তো এখন যদি আমরা পরমাণুর যে মূল কণিকাসমূহ রয়েছে তাদেরকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে সকল ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকেই বলা হয় মূল কণিকা। এই যে মূল কণিকাগুলো রয়েছে তাদেরকে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। এই তিন ভাগ কি? একটি হচ্ছে স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা হচ্ছে সেই সকল মূল কণিকা যাদেরকে আমরা পরমাণুতে সচরাচর দেখতে পাই, যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অন্যদিকে অস্থায়ী মূল কণিকা হচ্ছে ওই কণিকাসমূহ যাদেরকে আমরা পরমাণুতে সচরাচর দেখতে পাই না, কিন্তু তাদের অস্তিত্ব পরমাণুতে থাকে, কিন্তু খুবই অল্প সময়ের জন্য। অস্থায়ী মূল কণিকা কারা? যারা হচ্ছে পরমাণুতে অবস্থান করে কিছু সময়ের জন্য, বাট দীর্ঘ সময় ধরে তাদেরকে আমরা পরমাণুতে দেখতে পাই না, অর্থাৎ তারা স্থায়ী না বরং অস্থায়ী। অন্যদিকে ভারী কণা বা কম্পোজিট কণা হচ্ছে ওই সকল কণা যারা হচ্ছে একের অধিক কণা নিয়ে গঠিত। এবার এই যে তিন ধরনের মূল কণিকা বললাম, এই তিন ধরনের যে মূল কণিকা রয়েছে তাদের কিছু আমরা এক্সাম্পল দেখে নিই। প্রথমত স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন। অন্যদিকে অস্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, ম্যাসন ইত্যাদি। আর ভারী কণা বা কম্পোজিট কণা হচ্ছে আলফা কণা ও ডিউটেরন কণা। তো এই যে এক্সাম্পলগুলো রয়েছে এই এক্সাম্পলগুলো তোমাদের এমসিকিউতে এসে থাকে এবং অ্যাডমিশন টেস্টেও এসে থাকে। তো আশা করি এগুলো তোমরা মনে রাখবে। এছাড়াও কিছু কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের এইচএসসি এমসিকিউ এবং অ্যাডমিশন এমসিকিউ এসে থাকে। চলো সেগুলো একটু আমরা পরের স্লাইডে কাভার করি। তো এইখানে যে ইনফরমেশনগুলো জানতে চাই সেগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা সমূহের পরিচয় নিয়ে। কি বোঝাতে চাচ্ছি? ধরো তোমাকে বলতে পারে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন যে স্থায়ী মূল কণিকা সমূহ রয়েছে তাদের আবিষ্কার সাল কত, তাদের আবিষ্কারকের নাম কত, আবিষ্কারের প্রক্রিয়া কি, প্রকৃত ভর কি এবং প্রকৃত চার্জ কি। সো এই সকল যে এমসিকিউ রয়েছে সেগুলো অ্যান্সার করার জন্য তোমাদের এই টেবিলটি মনে রাখলেই হবে। সো চলো এই টেবিলটি একটু আমরা দেখে আসি। ইলেকট্রনকে আবিষ্কার করা হয় হচ্ছে 1897 সালে এবং আবিষ্কারকের নাম ছিল হচ্ছে স্যার জে জে থমসন। এবং স্যার জে জে থমসন যখন ক্যাথোড রশ্মি পরীক্ষা করেন তখনই আসলে ইলেকট্রনের আবিষ্কার হয়। ইলেকট্রনের যে প্রকৃত ভর সেটি হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি এবং প্রকৃত চার্জ যেটি সেটি হচ্ছে মাইনাসের 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্বস। অন্যদিকে প্রোটনের যে আবিষ্কার সাল সেটি হচ্ছে 1911 সাল। রাদারফোর্ডের যে হচ্ছে ক্যানাল রশ্মি পরীক্ষা ছিল সেটি থেকে আসলে প্রোটনটা আবিষ্কার হয়েছে এবং প্রোটনের যে ভর সেটি হচ্ছে 1.672 ইন্টু 10⁻31 কেজি এবং প্রোটনের যে প্রকৃত চার্জ সেটি হচ্ছে আসলে ইলেকট্রনের অপোজিট, অর্থাৎ ইলেকট্রনের চার্জ যেখানে মাইনাসের 1.6 ইন্টু 10⁻19 কুলম, সেখানে প্রোটনের চার্জ হচ্ছে প্লাসের 1.6 ইন্টু 10⁻19 কুলমস। লাস্টলি নিউট্রন আবিষ্কার করা হয় 1932 সালে এবং আবিষ্কারের নাম হচ্ছে চ্যাডউইক। চ্যাডউইক মূলত বেরিয়াম নিউক্লিয়াসকে আলফা পার্টিকেল দ্বারা হিট করার মাধ্যমে নিউট্রনকে আবিষ্কার করেন এবং নিউট্রনের যে প্রকৃত ভর সেটি হচ্ছে 1.675 ইন্টু 10⁻27 কেজি এবং নিউট্রন মূলত চার্জ নিরপেক্ষ, অর্থাৎ তার চার্জ শূন্য হবে। তো এই যে টেবিলটি রয়েছে তোমরা চাইলে এই টেবিলের একটা স্ক্রিনশট বা নোট নিয়ে রাখতে পারো, কারণ এগুলো তোমাদের এইচএসসি এমসিকিউ প্লাস অ্যাডমিশন লেভেলে যে এমসিকিউ রয়েছে সেখানে এসে থাকে। তো চলো এবার আমরা হচ্ছে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার নিয়ে জেনে আসি। তার আগে মৌলসমূহের যে রাসায়নিক প্রতীক রয়েছে সেগুলো একটু আমরা নবম দশম শ্রেণীর যে পড়াশোনা রয়েছে তা একটু রিকল করে নিই। তো ধরো তোমার কাছে একটা পরমাণু রয়েছে যাকে তুমি এক্স দ্বারা প্রকাশ করছো। এই এক্স এর জায়গায় কি হতে পারে? হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম হতে পারে, লিথিয়াম হতে পারে, যে কোনো পরমাণু হতে পারে। তো
তো এই যে পরমাণুর প্রতীক রয়েছে, এই প্রতীকের সর্ববামে নিচে যেটি থাকে তাকে আসলে বলা হয় প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয় এবং সর্ববামে উপরে যেটি থাকে সেটি হচ্ছে আসলে তার ভর সংখ্যা এবং ভর সংখ্যাকে প্রকাশ করা হয় A দিয়ে। অর্থাৎ এখানে এই যে X এলিমেন্ট বা মৌলটি রয়েছে তার যে প্রোটন সংখ্যা সেটি হচ্ছে Z এবং তার যে ভর সংখ্যা সেটি হচ্ছে A। আর আমরা আগে থেকেই জেনে এসেছি কোনো একটা পরমাণুর ভর বা কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস এর যে ভরটি রয়েছে সেটি হয় আসলে ওই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা আমরা কি পড়েছিলাম? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন দেখো তুমি যদি হচ্ছে এখানে তুমি একটা এলিমেন্ট যেটি রয়েছে তার যদি নিউট্রন সংখ্যা বের করতে চাও, আমরা কিন্তু পড়ে এসেছিলাম নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা মাইনাসের প্রোটন সংখ্যা। তাহলেই আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি। এখানে যেহেতু আমরা ভর সংখ্যাকে হচ্ছে A দ্বারা প্রকাশ করেছি এবং প্রোটন সংখ্যাকে যেহেতু আমরা Z দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ নিউট্রন সংখ্যা হিসেবে আমরা লিখতে পারি A মাইনাস Z, রাইট? এগুলো কিন্তু আসলে ইজি জিনিস যা আমরা হচ্ছে নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম। তো চলো এখন একটা এক্সাম্পল করে নিই। ধরো এখানে তোমার কাছে ক্লোরিনের যে পারমাণবিক সংখ্যা সেটি বা প্রোটন সংখ্যা সেটি 17 দেওয়া রয়েছে এবং ভর সংখ্যা যেটি দেওয়া আছে সেটি হচ্ছে 37। তো তোমার কাছে এখন জানতে চাইলো তার নিউট্রন সংখ্যা বের করো। তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে প্রোটন সংখ্যা Z এর মান কত? 17, রাইট? প্রোটন সংখ্যা 17 এবং A অর্থাৎ যে ভর সংখ্যা সেটি হচ্ছে 37। সো আমরা এর জায়গায় লিখলাম 37। অন্যদিকে দেখো এখানে নিউট্রন সংখ্যার জন্য আমরা কিভাবে বের করতাম? A মাইনাস Z ইকুয়ালস টু কি আমাদের নিউট্রন সংখ্যা, তাই তো? তো নিউট্রন সংখ্যা n ইকুয়ালস টু A মাইনাস Z, রাইট? এখানে এর মান কত? দেখো এর মান 37 এবং Z এর মান হচ্ছে 17। সো এটি যখন আমরা বসাবো মানটা হিসাব নিকাশ করলে আমাদের নিউট্রন সংখ্যা কত আসবে? 20 আসবে। এটি হচ্ছে আসলে তার আনসার। অন্যদিকে দেখো এখানে আরেকটি এক্সাম্পল দেওয়া আছে, তারও হচ্ছে নিউট্রন সংখ্যা বের করতে বলা হয়েছে। তো এখানে দেখো Z বা প্রোটন সংখ্যা কত? 6, তার যে ভর সংখ্যা এর মান হচ্ছে 13 এবং নিউট্রন সংখ্যা কি? A মাইনাস Z, এর মান 13, Z এর মান 6, তাই তো? বসালে আমরা ক্যালকুলেট করলে যে হিসাবটা পাবো সেটি হচ্ছে 7, অর্থাৎ এই পরমাণুতে আমাদের নিউট্রন সংখ্যা ছিল 7। তো আশা করি এই যে নবম দশম শ্রেণীর যে কনসেপ্টটি ছিল সেগুলো তোমার মনে পড়ে গেছে। সো এবার চলো আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নিয়ে আমরা জেনে নিই। সো প্রথমে শুরু করি আইসোটোপ নিয়ে। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে আসলে যে সকল মৌলের যে পরমাণু রয়েছে তাদের প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন থাকবে, তাদেরকেই বলা হবে পরস্পরের আইসোটোপ। কেমন? যেমন দেখো হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে। কিরকম? দেখো হাইড্রোজেন 3টির আমি পরমাণুর যে প্রোটন সংখ্যা সেটি আমি ধরে নিচ্ছি 1। ধরো এই হাইড্রোজেনের যে ভর সংখ্যা সেটি হচ্ছে 1, তার হচ্ছে 2 এবং তার হচ্ছে 3। তো এখানে দেখো প্রত্যেকটা পরমাণু হাইড্রোজেন পরমাণুর হচ্ছে কি রয়েছে? প্রোটন সংখ্যা সেম 1, বাট তাদের ভর সংখ্যা যেটি রয়েছে সেটির ডিফারেন্স রয়েছে। তো এগুলোকেই বলা হয় পরস্পরের আইসোটোপ। আশা করি আইসোটোপের কনসেপ্টটি বুঝতে পেরেছো। তো একটু খেয়াল করো, যখন হচ্ছে হাইড্রোজেনের ভর সংখ্যা 1 থাকে তখন তাকে বলা হয় প্রোটিয়াম, হাইড্রোজেনের ভর সংখ্যা যখন 2 থাকে তখন তাকে বলা হয় ডিউটেরিয়াম, হাইড্রোজেনের ভর সংখ্যা যখন 3 থাকে তখন বলা হয় ট্রিটিয়াম। তো তোমরা একটু এই জিনিসগুলো মনে রাখবে, কারণ পরীক্ষাতে চলে আসে যে প্রোটিয়ামের সংকেত কোনটি, ডিউটেরিয়ামের কোনটি, ট্রিটিয়ামের কোনটি। সো এগুলো একটু মনে রাখবে। অর্থাৎ আমরা বলতে পারি প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হচ্ছে একে অপরের আইসোটোপ। তো শর্টকাটে যদি তোমরা মনে রাখতে চাও এই সংখ্যাটি, যে কোনো মৌলের যেসব পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে, তাই তো? এটি মনে না রেখে তোমরা কিন্তু চাইলে এমসিকিউর জন্য আর শর্টকাট মনে রাখতে পারো। কিরকম? দেখো এখানে কি বলা রয়েছে? আইসোটোপ। আইসো মানে হচ্ছে সমান, আইসো মানে কি? সমান। অন্যদিকে দেখো লাস্টে কি রয়েছে? প রয়েছে না? প দিয়ে তোমরা মনে রাখতে পারো প্রোটন। এটা আমি শর্টকাটের জন্য বলছি, এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল মিনিং না। তো তোমরা যখনই দেখবে আইসো কথাটি রয়েছে এবং পরে প রয়েছে তার মানে প্রোটন সংখ্যা সমান। আইসো মানে কি? সমান। আর যেহেতু লাস্টে প রয়েছে তার মানে প্রোটন সমান, অর্থাৎ আইসোটোপ মানে কি? প্রোটন সংখ্যা সমান। তো এবার চলো আমরা আইসো বারে মুভ করি। তো দেখো এখানে কি রয়েছে? আইসো মানে সমান, বার রয়েছে কি সমান? ভর সমান। আইসো বার মানে কি? ভর সংখ্যা সমান হবে। সো এভাবে শর্টকাটে মনে রাখতে পারো। দেখো এখানে কি লেখা আছে সংজ্ঞাতে? যেসব ভিন্ন মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসো বার বলা যেতে পারে। সো আমরা একটু করি। দেখো এখানে কার্বন 14 এবং নাইট্রোজেন 14 যেটি রয়েছে তাদেরকে বলা হচ্ছে আইসো বার পরস্পরের। কেন বলা হচ্ছে? দেখো কার্বনের ভর সংখ্যা 14 এবং নাইট্রোজেনের যে ভর সংখ্যা সেটিও 14, অর্থাৎ তাদের ভর সংখ্যা সমান কিন্তু তাদের প্রোটন সংখ্যাটা ডিফারেন্ট। যেহেতু তাদের প্রোটন সংখ্যাটা ডিফারেন্ট বাট ভর সংখ্যাটা সমান, অর্থাৎ তাদের নিউট্রন সংখ্যাও ভিন্ন হবে। তাই এইখানে কার্বন এবং নাইট্রোজেনকে একে অপরের আইসো বার বলা হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন চলো আইসোটোন নিয়ে জেনে নিই। তো দেখো এখানে আইসো
আইসোটোন লেখা আছে। আইসো মানে কি? সমান এবং যেহেতু আছে লাস্টে অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান। আইসোটোন মানে তাহলে কি? নিউট্রন সংখ্যা সমান। তো আইসোটোনকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই আমরা এভাবে বলতে পারি, যেসব মৌলের পরমাণুর নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়ে থাকে। দেখো এখানে যদি আমরা এক্সাম্পল দিতে চাই তাহলে দেখো এখানে কার্বন 14 এবং অক্সিজেন 16 নেওয়া হয়েছে। দেখো এখানে কার্বনের যে ভর সংখ্যা সেটি হচ্ছে 14 এবং কার্বনের যে প্রোটন সংখ্যা সেটি হচ্ছে 6। অন্যদিকে অক্সিজেনের যে ভর সংখ্যা সেটি হচ্ছে 16 এবং অক্সিজেনের যে হচ্ছে প্রোটন সংখ্যা সেটি হচ্ছে 8। সো একটু খেয়াল করো, আইসোটোন হতে গেলে তাদের কি হতে হবে? এই ২ টা পরমাণু পরস্পরের নিউট্রন সংখ্যা সমান হতে হবে, রাইট? সো চলো নিউট্রন সংখ্যাটা বের করি। প্রথমে কার্বনের জন্য বের করি। আমরা জানি নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু A মাইনাস Z। A কি? ভর সংখ্যা, Z কি? প্রোটন সংখ্যা। এর মান কত? 14 এবং Z বা প্রোটন সংখ্যার মান কত? 6। সো এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে N এর মান আসছে 8। অন্যদিকে এইখানে যদি আমরা নিউট্রন সংখ্যা বের করতে চাই, দেখো নিউট্রন সংখ্যা মানে কি? N ইকুয়ালস টু A মাইনাস Z, রাইট? তো এখানে এর মান কত? 16 এবং Z এর মান কত? প্রোটন সংখ্যা যেটি হচ্ছে আসলে 8। তো এখানেও ক্যালকুলেট করলে আমাদের মান যেটি আসবে 8। তো যেহেতু ২ টা পরমাণুরই হচ্ছে পরস্পরের নিউট্রন সংখ্যা সমান, তাই আমরা বলতে পারি তারা একে অপরের আইসোটোন।